আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখে পানি চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বলেন, মেয়েকে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। একবার দুবার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনোই ঘটেনি। আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনো মিস করে না, অথচ আজকে তার ব্যতিক্রম ঘটছে। মেঘের বুকের ভিতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরই বন্যা কল দিল। বন্যার সাথে 2-3 মিনিট কথা বলছি, এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তোর অবস্থা খারাপ ছিল, তাই হয়তো বুঝতে পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বন্যা হাসপাতালে গিয়েছিল? হ্যাঁ। মেঘ আস্তে করে বলল, ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। বনা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘকে দেখার জন্য বাসায় আসছে। মূলত তামিম মিষ্টিরা সবাই আসার কথা ছিল, কিন্তু তানবীরের ভয়ে ওরা আর সাহস করতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানবীর আগে থেকে বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখে সোফা থেকে উঠে এগিয়ে গেল। বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? তানবীর সালামের উত্তর দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান, মিম আর আদিকে নিয়ে ওনারা এক আত্মীয়র বাসায় বেড়াতে গেছে। দুপুরের পর হওয়ার হালিমা খান, মালিহা খান দুজনে ঘুমে। তানবীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেল। চা, নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়ে আসছে। মেঘের রুমের সামনে এসে গলা খাকিয়ে দিয়ে বলল, আসবো? আসো। তানবীর হাতে নাস্তা দেখে মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো, আর একটা তানবীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে শুধালো, নাস্তা তুমি নিয়ে আসছো? তানবীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ 2 চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানবীর ভুরু কুঁচকে কিছুটা ভারী কণ্ঠে বলল, জি। বন্যাও কপাল গুটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করলো, আম্মু কোথায়? আম্মু, বড় আম্মু ঘুমাচ্ছে, তাই ডাকিনি। তানবীর চায়ের কাপে বন্যার দিকে এগিয়ে গিয়ে চাপা স্বরে জিজ্ঞেস করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ে চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খায়। তানবীর মুখের ওপর জবাব দিল, জানি। বলেই তানবীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলো, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানবীরের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কি না তাই ভাবছে। তানবীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসছি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠিয়ে দেবনে। তানবীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহ দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। বন্যা কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোর ভাই রান্না করে? মেঘ ঠোঁট জুড়ে মুচকি হাসে। মাথা দুলিয়ে মেকি স্বরে বলল, নুডলস আর চাটায় কোনো রকম করতে পারে। বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তো? না। কেন? উনি আমার কল রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতে চাইছিল, কিন্তু উনি কথা বলেনি। বন্যা তপ্ত স্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি, হয়তো সেজন্য রাগ করে কথা বলছে না। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তা দিত না, তবু ওনার পিছন পিছন ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রধানত্ব দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস।
মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভিতর যে ঝড় চলছে তা আমি তোকে কিভাবে বুঝাবো। মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত শঙ্কা ঘুরঘুর করছে। আমি কোনোভাবেই শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করছে। এর মধ্যে মিষ্টিরাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বলল, তানবীর হাবিজাবি কি দিয়েছে ওইগুলা খাইছ? নাও এগুলা খাও। বন্যা অনুংশ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে চলো ভাইয়াকে বিয়ে করে দিই। হালিমা খান প্রখর তপ্তস্বরে বলল, এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না। মেঘ ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কেন এমনি? হালিমা খান চলে গেলেন। বন্যা আবারও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতে মোজাম্মেল খানের সাথে দেখা। বর্ণনাকে দেখেই সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বলল, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগে পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বলল, সমস্যা আছে মেঘ, যেমন আমার মেয়ে তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারতাম না, তেমন তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানবীর। বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে। তানবীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানবীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কি না? তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না, তোমাকে আমি একটুও বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবা, একা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। মোজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে ফেলল। তানবীর ভুরু গুটিয়ে চাপি আনতে চলে গেছে। মোজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে চাপা স্বরে বলেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলের সম্পর্কটা এমন, এখন কিছু না বললে ও বেপরোয়া স্বভাব কখনো ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলো, আমি কিছু মনে করিনি আঙ্কেল, ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। জি আচ্ছা আঙ্কেল। বন্যা তানবীরের পিছন পিছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানবীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাইকে যাবেন? না তো আমি রিকশা চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তানবীর মুখ ফুলে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দাও আমার দায়িত্ব, আর সে দায়িত্ব স্বয়ং মোজাম্মেল খান আমাকে দিয়েছে। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দিবে না। তুমি কি তাই চাও? বন্যা তৎক্ষণাৎ উত্তর দিল, না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক আমি কখনো চাইব না। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি রিকশায় যেতে চাইলে তাই যাও। চলো, আঙ্কেল যে গাড়ি নিতে বলো, তোমার আঙ্কেল নিশ্চয় এত বলেছে। আমি দায়িত্বহীন বেপরোয়া স্বভাবের ছেলে, গাড়ি না নেওয়ার অপরাধে না হয় দুই একটা বকা খেয়ে নেব। বন্যা আর চোখে তানবীরের দিকে তাকিয়ে মলিন হেসে বলো, সব বুঝেন, তাহলে বেপরোয়া চলাফেরা কেন করেন? তানবীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমার কি তাই মনে হয়? তানবীর সামনে চলে গেছে। বন্যা অবাক লোচনে কিছুক্ষণ তাকিয়ে রইল, কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেন গেটের দিকে এগিয়ে গেল। প্রথমবারের মতো এক রিকশা দুজনে পাশাপাশি বসেছে। স্বভাবত বন্যা এক সাইড হয়ে বসে, তবুও চলন্ত রিকশায় তানবীরের শক্তপোক্ত বাহু বারবার বন্যার কাঁধের পাশে ধাক্কা খাচ্ছে। আচমকা বন্যার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনো গলায় বারবার ঢোক গিলছে। নিজেকে যতটা সম্ভব একপাশে সরিয়ে নিচ্ছে যেন কোনোভাবেই তানবীরের সাথে ধাক্কা না খায়। বন্যা ভিতর ভিতর নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিকশা একা চলে যাবে, তাহলে
বাইক গাড়ি ঝামেলা পোহাতে হবে না। গাড়িতে চলাচল করতে বনার একদমই ভালো লাগে না। তার উপরে মাঝে মধ্যে গলির মাঝ রাস্তায় গাড়ি থেকে নামলে আশেপাশে মানুষজন কেমন করে চেয়ে থাকে, নিজেদের মধ্যে ফিসফিস, এগুলো বন্যা সহ্য হয় না। তাই সবসময় সাদামাটা চলতে পছন্দ করে। বন্যা অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানভীর আচমকা নিজের হাতে বন্যার পিছন দিক থেকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিকশায় রেখেছেন। একবার তানভীরের হাতে স্পর্শ অনুভব হয়। বন্যা সঙ্গে সঙ্গে তানভীরের হাতের দিকে তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, হাতটা সরান প্লিজ। তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলো, যেভাবে সাইডে যাচ্ছ কখন জানি রিকশা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছে যাতে তুমি ব্যথা না পাও। সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বু কি আমাকে আস্ত রাখবে? তুমি বলো। বন্যা পূর্বের ন্যায় আবারও বলল, আমি পারবো না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানভীর উদাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমার অস্বস্তি লাগে? মেঘের মতো তানভীরও খুব জেদি। এটা বন্যা অজানা নয়। তানভীর হাত সরাতে না এটা বুঝতে পেরে বন্যা দু হাতে নিজের ব্যাগটাকে শক্ত করে ধরে গুটি গুটি মেরে বসে বুকে বা পাশে অবস্থিত হৃৎপিণ্ড ধুকপুকানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হুটহাট তানভীরের চিন্তা চলে আসছে, বিশেষ করে তানভীরের জীবন কাহিনী শোনার পর থেকে। বন্যার মাঝে মাঝে সেই ভাবনায় মগ্ন থাকে। না চাইলেও তানভীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। তানভীর আসলে সামনে নিজের অজান্তে সেই অভিহিত অনুভূতি বহিঃপ্রকাশ ঘটতে থাকে। বন্যা বারবার ঘড়ি দেখছে আর রাস্তা কত দূর বোঝার চেষ্টা করছে। তানভীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। তানভীর আচমকা মৃদুস্বরে ডাকলো, বন্যা। বন্যা তৎক্ষণাৎ চোখ বড় করে তানভীরের দিকে তাকালো। বাতাসে চুল এলোমেলো উঠছে, ভুরু যুগল কুচকানো, নাক স্বাভাবিকভাবে তুলনায় কিছুটা ফোলা। জিভ দিয়ে ঠোঁট চিবিয়ে তানভীর প্রশ্ন করল, তোমার জীবনে একমাত্র অস্বস্তিকর ব্যক্তিটা কি আমি? বন্যা তখনও নিরেট দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর তোমার অস্বস্তির কারণ আমি হব না। তানভীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলা ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানভীরকে দেখছে। তানভীরের মনোযোগ ফোনে। অন্যদিকে তাকে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলতে চলছে। বন্যার নজর আটকে আছে তানভীরের গাল ভর্তি কিছুটা লম্বা দাড়ি, সেই সঙ্গে বাতাসের সাথে সাথে চুলে নড়াচড়াও খেয়াল করছে। বন্যার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে চলছে। বাকি রাস্তা তানভীর একবারের জন্য বন্যার দিকে তাকায়নি, অথচ বন্যা পুরো রাস্তায় তানভীরের ঘোরে বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসলে মাগরিবের আজান পড়ে। তানভীর চাপা স্বরে বলল, মামা রিকশা থামান। তানভীর রিকশা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিকশা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। বন্যা থ মেরে রিকশায় বসে আছে। তানভীরের আকস্মিক পরিবর্তনে বন্যা মনে বিষয়ে প্রভাব ফেলেছে। এদিকে মেঘ দিনে কম করে হলেও আবিরকে 100 মেসেজ পাঠায়। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে, আবির কল রিসিভ করছে না। মনের ভেতর জমে থাকা অভিমানের মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে আবিরকে চিঠি লিখছে, প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি খুব ভালো আছেন, অবশ্য ভালো থাকারই কথা, কারণ মেঘ নামক এক উন্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটু ভালো নেই। আজ থেকে 1.5 বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক কোনো ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই 1.5 বছর বয়সে সব কিছু বদলে গেছে। এই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠছি। ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে আমার অবিদম্য মানবতা ওনার চলে যাওয়াটা কোনোভাবে সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, খাওয়া দাওয়া ওষুধ সব কিছু ঠিকমতো খাচ্ছি।
যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেন। উনি আমার মেসেজে রিপ্লাই করছেন না, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধে চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই, তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দিব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি ওনার অবাধ্য ডোনা মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়ছে। দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তানবীরকে কল দিল। তানবীর কল রিসিভ করে একদমে সরি সরি বলে যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম, এখন সরি বলে আর কি হবে? তানবীর মৃদুস্বরে জিজ্ঞেস করলো, বনুর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কী পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করছি, কমপক্ষে তার এক অংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। তানবীর গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের চোখে তোমার জন্য আর এক ফোঁটা অশ্রু দেখতে চাই না আমি। আবির মেকি স্বরে বলল, আফসোস আজ একটা বোন নেই বলে আমার পক্ষে ধরে কেউ কথা বলতে পারে না। তানবীর মুচকি হেসে শুধালো, বড় আব্বুকে কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না। আমার মেয়ে বড় হয়ে আমার পক্ষে কথা বলবে। আহা গো, শখ কত। আবির হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলল, শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি বোনের সাথে কথা বলবা না? আবির মুচকি এসে বলল, তোর বোনের সাথে কথা না বলে থাকতে পারবো না আমি, শুধু কয়েকটা দিন দেখব, এই আর কি। রাখছি এখন, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। প্রতিদিনের ন্যায় আজও বিকেলে মেঘ ঘুম থেকে উঠে ছাদে আসে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎ পিছন থেকে তানবীর ডাকলো, বুনু, তোর কি মন খারাপ? মেঘ থতমত খেয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানবীর মেঘের দিকে কিছুটা দূরে ছাদের কানে ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, কাঁদলে যদি সব পাওয়া যেত তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদত, বুঝলি? মেঘ উপর নিচ মাথা নাড়ল। মেঘ কেন কাছে তা জিজ্ঞেস করা প্রয়োজন বোধ করল না। মেঘও কিছু বোঝার চেষ্টা করল না। তানবীর মলিন হেসে বলল, জানিস তো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি। মেঘ ভেজা চোখে তানবীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া, আবির ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাইয়া একটু ব্যস্ত আছে। ও। তানবীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না। তানবীর মুচকি হেসে বলল, ক্লাসে গেলে মন ভালো হয়ে যাবে। সকালে রেডি থাকিস, তোকে নিয়ে বের হব। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। তানবীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, সন্ধ্যার আগে রুমে চলে যাস। তানবীর চলে গেছে। একটু পরই মেঘকে খোঁজে মিম ছাদে আসছে। মেঘ নিচে চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মিম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কি তোমার সাথে এখনো কথা বলে না? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলে, কাল পরশু শাড়ি পরব, আমার ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে সম্ভোগ গতিতে। প্রতিদিনই সন্ধ্যার পরপর মালিহা খান অথবা হালিমা খানের ফোনে আবিরের কল আসে। একে একে সবাই সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম মেঘ কথা বলতে চাইলেও আবির কথা বলতো না। এখন মেঘ তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যায় পরপর মিম, আদি আর মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় মালিহা খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। মালিহা খানের রান্নাঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কে কান্না করছে?
মেঘ ফিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিচ্ছে। তুই রিসিভ করতে পারিস না? মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবু কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমি কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেছে। মেঘ ফোন নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে সে কল রিসিভ করে মেকি স্বরে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে চেয়েও থেমে গেছে। ঢোক গেলে উষ্ণ স্বরে বলল, কান্না করলাম কোথায়? আর হঠাৎ বাবুই বা ডাকছো কেন? আমি নিজে থেকে ডাকিনি। মেঘ বলতাছে, আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে এক নজর দেখে সহসা রান্নাঘর দিকে তাকালো। মেঘের হাতে ফোন দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, নে মেঘের সাথে কথা বল, তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আসছি আমি। তাৎক্ষণিক ঘটনায় মেঘ থতমত খেয়ে কোনো রকম ফোন মুখের সামনে ধরেছে। আবিরের সঙ্গে চোখাচোখি হতে আবির চোখ নামিয়ে নিল। টেবিলের ওপর ফোন রেখে পাশে ল্যাপটপ কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। সহসা ঠোঁটের কোণে ঘৃণ্য হাসি ফুটছে। কতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, আজ মুখের ওপর কল ও কাটছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আহ্লাদি কণ্ঠে ডাকলো, বাবু। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মেঘ দুষ্টমির ছলে আবারও ডাকলো, বাবু। আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবিরের মুখে এমন কথা শুনে মেঘের আখি যুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। নিষ্পলক চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে। তবে মুখের গাম্ভীর্যতা বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিয়া খান এগিয়ে এসে বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, বাসায় থাকাকালীন সারাক্ষণই বকবক করতিস, আর এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আগের রূপে ফিরে গেছিস। দেখি দে ফোন। মেঘ বড় আম্মুকে ফোন দিয়ে আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করলো। মালিয়া খান সোফা থেকে আসতে মিম আর আদি আবিরের সাথে কথা বলতে শুরু করেছে। এর মধ্যে হালিমা খান রুম থেকে বেরিয়ে এসেছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরখ করে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আই মিস ইউ। আর সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে তানবীরের সাথে বেরিয়েছে। মোজাম্মেল খানের নির্দেশ মতো বোনকে গাড়ি দিয়ে নিয়ে গেছে। অনিবার্য কারণবশত প্রথম ক্লাস হবে না, তাই মিনহাস, তানবীর, মিষ্টি, বনা চারজন চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখেই উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামা, বনারা চা খাচ্ছে। তানবীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না। মেঘ তানবীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলছিল মনে নেই। তানবীরের মুখে হাসি দেখে বলল, ঠিক আছে যা, ক্লাস শেষ কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাও। আজ না, অন্য কোনো দিন, প্লিজ ভাইয়া চলো। মিনহাস তামিন মেঘের দিকে এগিয়ে আসছে। তামিনকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। বন্যা চোখ তুলে তানবীরকে দেখে চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানবীর মিনহাস আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যা দিকে একবার জন্য তাকায়নি। মিনহাস বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভাবি আজকে ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইকে বললেন না? বন্যা রাগী স্বরে বলেন, ভাবি টাকাটা বন্ধ করবি? তানবীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে, অমনি বন্যা তানবীরের হাত ধরে থামিয়ে দিয়ে সুমিত কণ্ঠে বলল, আজকের বিল আমি দিব। তানবীর উষ্ণ স্বরে জানালো, তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না, আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আমি দিব। মিষ্টি আর মেঘ কানে কানে ফিসফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চেপে হাসছে এবং দুজনকে দেখছে। মিনহাস আর তামিম তাদের দেখছে। মিনহাস ইচ্ছাকৃত গলা খাকিয়ে দিতে তানবীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানবীরের হাত ধরে আছে। বন্যার নজর মেঘদের দিকে।
প্রতীক তড়িত বেগে হাত সরিয়ে দূরে দাঁড়িয়েছেন। তানভীর টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘ থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে। মেঘ আর মিষ্টি পিছন পিছন যাচ্ছে। মেঘ পিছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠল, তোর সাহস তো কম নয়, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস। বন্যা থেমে ক্ষীণ ক্রোধে দেখিয়ে বলো, সামান্য 1 কাপ চায়ের জন্য যে তোর ভাই টাকার গরিমা দেখালো, সে বেলায় আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিনহাজ, তামিম, এমনকি আমিও ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আসার পর তুই ভাইয়ার সাথে কোনো কথা বলিসনি। কথা নাই বলতে পারিস, চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়া নিজে বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তোর ভাইয়ের পক্ষই নিবি। মেঘ একগাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোর পক্ষ নিতাম। মেঘ রাগী স্বরে বলল, বিড়বিড় করে কি বলছিস? কিছু না। মেঘ বিকেলে একা একা শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে। মাথায় ঘোমটা দিয়ে ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরা কুচি যাচ্ছে তাই অবস্থা। তবু অনেক খোঁচাখুচি করে 3টা ছবি আবিরকে পাঠিয়েছে। প্রথম 2টা ঘোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘোমটা দিয়ে ছবি। কয়েক মুহূর্তের মধ্যে আবির মেসেজ সিন করেছে। ছবিগুলো দেখা মাত্র আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠল। মেঘের মায়াবী আদলে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাশাআল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রিয়সী মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গুটালো। শাড়ির কুচিতে নজর আটকে গেছে। আবির মুচকি হেসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচি বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাওয়ার আশায় মেঘ নিষ্পলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘের ব্যাকুল মনে কোনোভাবেই শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি হেসে বলল, কথা আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এতদিন আপনার বহু তালবাহানা সহ্য করছি, এবার আমার ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজেই তোলা ছবি পড়া ছবিগুলো থেকে 2টা ছবি ফেসবুকে ডে পোস্টে দিয়ে অপেক্ষা করছে। যেই ভাবনা সেই কাজ। পোস্ট করা 10 মিনিটের মধ্যে আবির পোস্ট সিন করছে। মেঘ মিটিমিটি হাসছে। আবিরকে জ্বালানোর এর থেকে উত্তম উপায় আর নেই। হাতে কোনো 2 মিনিটের মধ্যে মেঘের আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করে বলল, মিস্টার খান, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাগ যেতে আড়ালে লুকানো অনুভূতি প্রকাশিত হয়েছে। আপনি সব কিছু আড়ালে করতে পারলেও আপনার অন্তরে হিংস্রটির মনোভাবকে কোনোভাবেই আড়াল করতে পারল না। একদিনের ব্যবধানে আবিরকে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর 2 দিন আবিরকে একটা মেসেজও করেনি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যায় কল দিলে আবিরকে শুনিয়ে শুনিয়ে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করে। আবিরের বড় মামি অসুস্থতায় আজ সকাল সকাল আলী আহমেদ খান আর মালিহা খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেলের দিকে মেঘ কল দিয়ে মামির খোঁজ নিয়েছে। মালিহা খানে 1 রাতে থাকবে, সেই সুবাদে নিশ্চিতভাবে বলা যায় আজ আবির হালিমা খানের নাম্বারে কল দিতেই পারে। এজন্য সন্ধ্যার পর পর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানকে নাম্বারে কল দিয়ে 2 ফোন বিছানার উপর রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। মিমকে আগে থেকে সব কিছু শিখিয়ে দিয়েছে। মামুনির নাম্বারে ওয়েটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথা পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, মামুনি কি বেশি ব্যস্ত? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি সম্পূর্ণ ফ্রি, আম্মুর সঙ্গে গল্প করছে। কেন ভাইয়া? আবির ভুরু কুটিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করল, মামুনির ফোন ওয়েটিং কেন? ও আচ্ছা, মামুনির ফোন দিয়ে আবু কার সঙ্গে যেন কথা বলতেছে। আবির তড়িৎ গতিতে বলে উঠল, 30 মিনিট যাবত ওয়েটিং। এত সময় ধরে কার সঙ্গে কথা বলছে? আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। আবিরের কপাল কুঁচকানো, মুহূর্তের চেহারা অন্ধকার হয়ে গেছে। ঢোক গেলে নিজেকে সংযত করে ধীর কণ্ঠে বলল, ফোনটা মামুনিকে না দিয়ে কাকিয়াকে দে। ঠিক আছে। মিম ফোন নিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতেই মেঘ
শুধু মুচকি হাসলো। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাৎ তানভীরকে কল দিয়েছে। যথারীতি তানভীর মিনহাস তামিমের কল দিয়ে পরপর বন্যাকে কল দিয়েছে। বন্যা কল রিসিভ করতেই তানভীর প্রশ্ন করল, সন্ধ্যার পর বনুর সাথে কথা হয়েছে তোমার? বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আজ ফোনে কথা হয়নি। কথা হয়নি? না। কেন? তেমন কিছু না, রাখছি। তানভীর বাসায় ফিরে আম্মুর ফোন চেক করছে, অথচ কারো নাম্বার নেই। মেয়েকে সরাসরি কিছু জিজ্ঞেসও করতে পারছে না। আলী আহমেদ খান আর মালিহা খান এক রাত থেকে পরদিনই বাসায় চলে আসছেন। আলী আহমেদ খান বাসায় ফিরে বিকেলে থেকে মন খারাপ করে সোফায় বসে আছে। মালিহা খান শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ? আলী আহমেদ খান এপাশ ওপাশ মাথা নাড়ালো। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন, ভাবি, ভাইজানের শরীর নয়, মন খারাপ। এই মন আর ভালো হবে না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বলেন, ভাইজান ভাবিকে বলবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে মোজাম্মেল খান থেমে গেছে। মোজাম্মেল খান হালিমা খানকে উদ্দেশ্য করে বলল, 2 কাপ চা দাও। মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে আহ্লাদি কণ্ঠে বলল, আব্বু, চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান দুজনই একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বলল, চা করতে পারবা? পারবো। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের হাতে রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দিব। আলী আহমেদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বু ওভাবে কনফিডেন্স দেখে মেঘ মৃদু হেসে রান্নাঘরে চলে গেল। আলী আহমেদ খান মেকিস্বরে বলল, তুই রান্না শিখাবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগে তুই বল, চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে? মোজাম্মেল খান ঝটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমেদ খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, এই জীবনের শখও কোনোদিন রান্নাঘরে পা রাখছিলি? মোজাম্মেল খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বললেন, আমি না হয় জীবনে পা রাখিনি, গত 20 বছর তুমি পা রেখেছ। এর মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে আসছেন। আলী আহমেদ খান চায়ে চুমুক দিয়ে ভারী কণ্ঠে বলেন, আমাকে তো তোর ভাবি রান্নাঘরে ঢুকতেই দেয় না। তাছাড়া আমি গত 20 বছর পা না রাখলেও রান্নার সম্পর্কে তোর মতো অজ্ঞত না। খুব তো বলছিলি তোর মেয়েকে তুই রান্না শিখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারিস না, আবার সব রান্না শিখাবি? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, তুমি বলো তাহলে। আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, করছি। আব্বু আর বড় আব্বু কথোপকথনের মাঝে মেঘ থ হয়ে দাঁড়িয়ে আছে। 2-3 বার থামানোর চেষ্টা করেছে, কিন্তু থামাতে পারেনি। মালিহা খান নিজেও ব্যর্থ হয়েছে। আলী আহমেদ খান আচমকা বসা থেকে উঠে মোজাম্মেল খানের উদ্দেশ্য করে বলছেন, আমি মুখে কথা বিশ্বাস করি না, তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব। হালিমা খান, মালিহা খান আর মেঘ তিনজনে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান মেঘকে উদ্দেশ্য করে বলো, চলো, আজ আমি তোমাকে দিক নির্দেশনা দিব, যেভাবে হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জ হারাতে হবে। মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দেন, পায়েস আমি করে দিচ্ছি। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বলে উঠল, তুমিও আমায় ভরসা করো না। মালিয়া খান উত্তর খুঁজে পেল না। একবার উপর নিচ মাথা নাড়ছে, আবার এপাশ ওপাশ মাথা নাড়াচ্ছে। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সেই রান্নাঘর নাজেহাল অবস্থা হতে বাধ্য। আবিরের জন্মের আগে পরে আলী আহমেদ খান মাঝে মাঝে শখ করে রান্না করতেন। রান্না যেমন তেমন, কিন্তু পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকতো না। তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিয়া খান খুব করে অনুরোধ করছেন যাতে আলী আহমেদ খান রান্নাঘরে পা না রাখেন। সেই থেকে আলী আহমেদ খান রান্নাঘরে পা রাখেন না। এত বছর পর ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ দিয়ে রান্নাঘরে ঢুকছেন। তবে আজ রান্না শেষ করবে উনি, কেবল মেঘকে সাহায্য করবে। এর মধ্যে হালিমা খান তানভীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমেদ খান নিজে ফ্রিজ থেকে চিংড়ি মাছ 200 প্রয়োজনীয় রমজান বের করেছেন। এদিকে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমেদ খান মানে আতঙ্ক। আব্বু থেকে মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়। রান্না গন্ডগোল করলে আজ মেঘের খবর আছে।
এই ভয়ে বারবার ঢোক গিলছে। কিছুক্ষণের মধ্যে তানবীর আসছে। হালিমা খান, মালিহা খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের কর্মকাণ্ড দেখছে। তানবীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, তোমার আব্বু পাঠিয়েছে নাকি? না না, সাহায্য লাগবে না। তানবীর ঠোঁট চেপে হাসি আর ফোন দিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ঘণ্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতে আবি বলে উঠল, আসসালামু আলাইকুম চাচু, প্রজেক্টে কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠাট্টা স্বরে বলল, আলাইকুম আসসালাম, প্রজেক্ট নিয়ে পরে কথা ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ভুরু কুচকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, ভিডিও কল কেন? আরে দেও আগে। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না বললেই চলে, প্রয়োজনে 2-4 মিনিট ফোনে কথা বলে। আবির ভয়ে ভয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান রিসিভ করে হাসতে হাসতে বলল, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। আবির ভুরু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। চাচুর কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে ফোন ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছে। আলী আহমেদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বলল, তোমার চাচু আমায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না করতে পারি না। আবির শুকনো গলায় ঢোক গিলে ধীর কণ্ঠে বললেন, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আজই এতটা বড় জার্নি করে আসছেন, এই অবস্থায় এসব চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বেশি কিছু করছি না, মেঘ মামুনি সবটা দেখছে। মেঘের দিকে ফোন ঘুরাতে আবির চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, ওড়না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে অবস্থা দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে উঠছে। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পাগল। আবিরের মুখে আসা কথাটায় গিলে দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলল, ও ওখানে কি করে? মোজাম্মেল খান মেকি ভঙ্গিতে বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে বিড়বিড় করল, তোমাদের পাগলামির মাঝে আমার অবুঝ বউটাকে কেন টানো? আলী আহমেদ খান মৃদু স্বরে বলল, আবির তুই আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে? আবির না চাইলেও মলি হেসে শুধালো, তা কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছ ভুনা আর স্পেশাল ডালের রেসিপির সাথে পায়েস। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত কিছু করা কি দরকার? আর আম্মু কোথায়? মিম মালিহা খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আম্মু এসব কি হচ্ছে? তুমি কি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কি কথা শোনার মানুষ নাকি? আবির রাগান্বিত কণ্ঠে বলো, আব্বুর এই শরীর নিয়ে রান্নাঘর ঢুকলে দিলে কেন? আর তোমার কি একটু বুঝো না, মেয়ে কি বেগুন পোড়াতে পারে নাকি? হাত পা পুড়ে নাঝাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কিভাবে সাপোর্ট করছো? মালিয়া খান শান্ত স্বরে বলেন, কারো কিছু হবে না, তুই মাথা ঠান্ডা রাখ, তাছাড়া ওদের রান্না প্রায় শেষের দিকে। আবির রাগী স্বরে বলল, যা ইচ্ছে করো, আমার কি? আবির আগে কল কেটে দিয়েছে। মেঘকে রান্না প্রায় শেষের দিকে। তানবীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগী ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি দুই ভাই বসা। মেঘের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বললেন, ভাইজান তুমি জিতেছো, এবার মন ভালো হয়েছে? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালো ছিল, ধন্যবাদ।